সাইদুর রহমান, একটা বিষয়, যেহেতু আমরা একদম খুব দৃশ্যমান সমস্যাগুলোর একটু কারণগুলো নিয়ে আলোচনা করছি, সাম্প্রতিক সময় আপনি জানেন যে অনেকগুলো যৌন নিপীড়ন, নির্যাতন এবং সেই ঘটনাগুলোর পেছনে একেবারে খুব মানে স্পষ্টভাবে মাদকের একটা প্রভাব আছে। আমার ব্যক্তিগত জানার আগ্রহের আগেও ছিল, আমি চেষ্টাও করেছি এ সম্পর্কিত কাজ করার। বাংলাদেশে যারা গাড়ির চালক, বিশেষ করে গণপরিবহনের চালক, তাদের শারীরিক ফিটনেস, মানসিক ফিটনেসের পাশাপাশি মাদকাসক্তি এবং আরেকটি বিষয় একটু আপনাদের এ সম্পর্কিত কোনো রিসার্চ আছে কিনা, যে দৃষ্টিশক্তি। কারণ একটা লং রুটে গাড়ি চালানোর ক্ষেত্রে তারা কখনো আসলে চোখের চেক আপ করেন কিনা, কারণ তার দূরত্বটা বুঝতে হয়, গতির সঙ্গে তার চলতে হয়। এই বিষয়ক আসলে আপনাদের কোনো ডেটা আছে কিনা? না, আমাদের একটু ডাটা আছে। সেটা হলো যে যানবাহনের শ্রমিক, বিশেষ করে যারা চালক, তাদের একটা বড় অংশ চোখে কম দেখে, তাদের প্রেশার আপ ডাউন করে, তাদের কোমরে ব্যথা আছে, আরও অনেকগুলো শারীরিক সমস্যা আছে। এবং চালকদের যেহেতু পেশাগত সুযোগ সুবিধা নেই বাংলাদেশে, অধিকাংশ চালকদের তো পেশাগত সুযোগ সুবিধা নাই, তারা নিজেদেরকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন কিছু মনে করে, তারা আমাদের সাথে তারা মিশতে চায় না। এবং এই যে সকাল থেকে রাত থেকে সকাল একটানা যানবাহন চালাচ্ছে, তাদের বিনোদনের ব্যবস্থা নাই, তাদের কোনো কর্মঘণ্টা নাই, সাধারণ মানুষের সাথে মেশার কোনো সুযোগ নাই, তাদের পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন না, তারা ঘুমাতে পারে না, ঠিকমতো খাইতে পারে না, সব মিলে একটা আনহেলদি পরিস্থিতির কারণে তারা অন্য জগতের ভাবে নিজেদেরকে, এবং তারা সাধারণ মানুষের সাথে মিশতে পারে না কিন্তু। হ্যাঁ, তো যার ফলে তাদের কাছ থেকে আসলে ভালো সার্ভিস পাওয়ার প্রত্যাশা করাটাই একটা বোকামি। তাদেরকে আসলে মর্যাদা দিতে হবে। আমি একটা চালককে বা একটা শ্রমিককে গালমন্দ করার আগে তার তো পেশাগত সুযোগ সুবিধা নিষেধ করতে হবে। তার চিকিৎসার দায়িত্ব তো মালিকের বা সরকারের, তার চোখ পরীক্ষা করার দায়িত্ব তো তাদের, যাদের যানবাহন যারা চালায়। তো এই সমস্ত সুযোগ তো তাদের দেওয়া হচ্ছে না, সুতরাং তারা এভাবেই যানবাহন চালাচ্ছে এবং এটাই করতে থাকবে যতদিন না পর্যন্ত তারা সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী তাদের সুযোগ সুবিধা না দেওয়া হবে, তাদেরকে পরিচালনা না করা হবে, ততদিন মধ্যে এটাই চলবে। আমি একটু মানে স্পষ্ট করে যেটা জানতে চাই, যেমন মাদকাসক্তি, মানে নির্দিষ্ট কিছু মাদক রয়েছে যেগুলো আসলে মানুষকে এত বেশি ভায়োলেন্ট করে তোলে। আমরা দেখেছি যে ওভারটেকিং কিংবা সামনে কেউ যখন দাঁড়ায়, ইভেন ট্রাফিক পুলিশকে পিষে চলে যাওয়ার মতো হিংস্র, এবং তিনি জেনে বুঝে এটা করছেন, অর্থাৎ আমি ওকে একেবারে পিষে চলে যাবো, এই যে মানসিক অবস্থায় চলে যাওয়া, সেটি নিয়ন্ত্রণের কোনো চেষ্টা কি? মানে সেটি নিয়ন্ত্রণের কোনো চেষ্টা নাই, কোনো পক্ষ থেকে নাই। আর এই যে নিজেদেরকে জাগ্রত রাখা, এই যে ঘুমহীনভাবে চালাচ্ছে, একটু জেগে থাকার জন্য মাদক গ্রহণ করছে, পরিবেশ তো মাদক গ্রহণ করতে উৎসাহিত করছে, অর্থাৎ এমন একটা পরিবেশ সেখানে বিদ্যমান রাখা হয়েছে যে পরিবেশে তারা মাদক গ্রহণ করতে উৎসাহিত হয়। সেই পরিবেশটা তাহলে পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনটা কে করবে? মালিক পক্ষ করবে, সরকার করবে। এখন কথা হলো যে এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো যে বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ, রেল কর্তৃপক্ষ, নৌ কর্তৃপক্ষ, এদের যে বিদ্যমান যে কাঠামো আছে, বিদ্যমান যে ব্যবস্থাপনা আছে, এই ব্যবস্থাপনা এবং কাঠামো দিয়ে আসলে বাংলাদেশে গণপরিবহন কেন কোনো কিছুই, মানে সড়ক পরিবহন এবং টোটাল গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো সম্ভব না। এই ক্ষেত্রে এই সমস্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত এবং ব্যবস্থাপনাগত সংস্কার করতে হবে, একদম ঢেলে সাজাতে হবে। দেখুন, বিআরটিসি, বিআরটিএ, ডিটিসি এগুলো টেকনিক্যাল প্রতিষ্ঠান না? টেকনিক্যাল প্রতিষ্ঠান, হাইলি টেকনিক্যাল প্রতিষ্ঠান। এখানে কেন আমলারা থাকবে চেয়ারম্যান হিসেবে শীর্ষ পদে? এখানে তো থাকার কথা ছিল তারা সড়ক এবং সড়ক পরিবহন সম্পর্কে অভিজ্ঞ একাডেমিশিয়ান, অভিজ্ঞতা আছে, দেশে বিদেশে কাজ করেছে, যারা সমস্যাগুলো বোঝে, সমস্যার সমাধানগুলো জানে, তাদেরকে তো নিয়োগ দেওয়ার কথা ছিল। আমি বিআরটিএতে গত 2 বছরের মধ্যে 3টা চেয়ারম্যানকে চেঞ্জ করা হলো, এবং এই 3জন চেয়ারম্যানই আমলা থেকে আসছেন। একজন বিজিপিএসে ছিলেন, ওখান থেকে আসলেন, কিছুদিন চলে গেলেন খাদ্যে, তারপর আরেকজন আসলেন, ওনাকে সরিয়ে দিল, আবার নতুন একজন আসলেন। অর্থাৎ ওনারা তো টেকনিক্যাল মানুষ না, তো তারা এখানে আসছেন, এখানে একটা অব্যবস্থাপনার মধ্যে এসে কাজ বোঝেন না। যারা ওখানে দুর্নীতিগ্রস্ত কিছু লোক আছে, তাদের কাছ থেকে কাজ বোঝার চেষ্টা করছেন, তাদের সাথে মিশে যাচ্ছেন, ভালো কিছু হয়তো করানোর চেষ্টা করছেন, তারপর তার ট্রান্সফার হয়ে যাচ্ছে। বিআরটিসিতেও তাই, টিটিসিতেও তাই। টিটিসিতে যিনি একজন এক ম্যাডাম নির্বাহী পরিচালক ছিলেন, তিনি আইআরএর ছাত্রী, ঢাকা ইউনিভার্সিটির, উনি ডিটিসি কীভাবে চালাবেন? অর্থাৎ আমরা একটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলে যাচ্ছি, স্পার্সের মতো। একজন কৃষি বিদকে স্পার্স হতে আমরা নির্বাহী, মানে মহাপরিচালক করেছিলাম। এটা হলো, এইভাবে আমাদের দেশ চলছে। তো সুতরাং আমাদের যদি সিস্টেম না বদলাই, আমরা যদি ব্যবস্থাপনাগত এবং কাঠামোগত পরিবর্তন না করি, সংস্কার না করি, তাহলে আমাদের গণপরিবহন, সড়ক পরিবহন, নৌ পরিবহন, রেল মানে সঠিক ট্র্যাকে আসবে না, মানুষের ভোগান্তিও কমবে না।